প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখনকার ক্লাসে আমি আলোচনা করব কর্মকারক এবং তার শ্রেণীবিভাগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা। হ্যাঁ বন্ধুরা, অতি সহজেই যাতে তোমরা কর্মকারকটি দেখলেই চিনে যেতে পারো এবং তার শ্রেণীবিভাগগুলি থেকে যে খুঁটিনাটি প্রশ্নগুলি আসে সেগুলিও যাতে তোমাদের কোনো রকমভাবে কোনো প্রবলেম না হয়, এই জন্য আমি এখন পুঙ্খানুপুঙ্খভাবে কর্মকারক থেকে আলোচনা করব। এর আগে যে সমস্ত ভিডিও আলোচনা করেছি কারক থেকে গোড়া থেকে শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলি দেখে নাও। চলো প্রথমে কর্মকারক কাকে বলে সেটা আগে জেনে নিই। দেখো, কর্মকারক যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কর্মকারক বলে, অর্থাৎ কর্তা যা করে সেটাই কর্ম। সহজ কথায় বলতে গেলে যে যাকে কেন্দ্র করে কোনো কাজ সম্পন্ন হবে, অর্থাৎ কর্তা যেটা করবে সেটাই কর্ম। এবার এই কর্মকারক নির্ণয়ের যে নিয়মটি রয়েছে, এক্ষেত্রে আমাদের করতে হবে যে ক্রিয়াটা প্রথমে তোমাকে বুঝতে হবে যে কোনটা ক্রিয়া, কোনটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে, সেই ক্রিয়াকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, তাহলে যে উত্তর পাবো সেটাই কর্মকারক হবে। উদাহরণ কয়েকটি আমরা দেখে নিই। প্রথম উদাহরণ, সে বই পড়ে। দেখো, বইয়ের তলায় দাগ, আমি ব্র্যাকেট দিয়েছি কারণ আমার টাইপিংয়ের সময় নিচে দাগ দেওয়াটা সমস্যা, তাই আমি ব্র্যাকেট দিয়েছি। তোমাদের ব্র্যাকেট দিতে হবে না, ওটা তোমাদের হয় মোটা কালির হরফ দিয়ে লেখা থাকবে, না হলে নিচে দাগ থাকবে। তাহলে সে বই পড়ে, তাহলে এই যে পড়ে এটা হচ্ছে ক্রিয়া। একে প্রশ্ন করো যে সে কি পড়ে, না, উত্তর আসবে বই পড়ে। তাহলে বই, এতে অন্তস্থ র এর গুলি কে, এর মধ্যে দেখো কোনো বিভক্তিই আসছে না, বই হর্ষই আসছে, তাই না? হর্ষই তো কোনো বিভক্তি নয়, তাই এটা কর্মকারকে শূন্য বিভক্তি। পরের উদাহরণ হচ্ছে, বিজয় সুজয়কে একটি বই দিয়েছে। সুজয়কে এর তলায় দাগ, তাহলে প্রশ্ন করো এই যে দিয়েছে, এটা একটা ক্রিয়াকে প্রশ্ন করো বিজয় সুজয়কে কি দিয়েছে, না, বইয়ের তলায় দাগ থাকলে কি দিয়ে হতো। প্রশ্ন করো যে বিজয় কাকে বই দিয়েছে, উত্তর আসবে সুজয়কে, কারণ সুজয়কে তলায় দাগ, ঠিক আছে? তাই কে কর্মকারকে কে বিভক্তি। নেক্সট উদাহরণ, পুলিশে খবর দাও, পুলিশের তলায় দাগ, তাহলে প্রশ্ন করো কাকে খবর দিতে বলা হচ্ছে, পুলিশকে, তাই না? পুলিশে খবর দিতে বলছে, তাই কর্মকারকে সে, তার মানে এ বিভক্তি। আপনায় স্থাপিয়াছ, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা স্থাপিয়াছ, দন্ত শয় থয় আকার পয়হস্যি অন্তস্থয় আকার ছ, স্থাপিয়াছ। তাহলে জিজ্ঞাসা করো মানে ক্রিয়াকে কাকে স্থাপিয়াছ, উত্তর আসবে আপনায় মানে নিজেকে, এটি কর্মকারকে অন্তস্থ বিভক্তি। এবারে আমরা কর্মকারকের শ্রেণীবিভাগ সম্পর্কে জেনে নেব, যাতে খুঁটিনাটি প্রশ্ন তোমাদের লিখে আসতে অসুবিধা না হয়। প্রথম যে শ্রেণীবিভাগ সেটা হচ্ছে মুখ্য কর্ম। কোনো কোনো বইতে মুখ্য কর্ম গৌণকর্ম সব আলাদা আলাদা করে দেওয়া আছে, আমি বোঝানোর সুবিধার্থে একসঙ্গে করেছি। মুখ্য কর্ম ও গৌণকর্ম প্রথম শ্রেণীবিভাগ। দেখো, সকর্ম ক্রিয়ার দুটি করে কর্ম থাকে, একটি প্রাণীবাচক, অন্যটি বস্তুবাচক। প্রাণীবাচক কর্মটিকে গৌণকর্ম এবং বস্তুবাচক কর্মটিকে মুখ্য কর্ম। সোজা ভাষায় বলি, একটা বাক্যে সকর্ম ক্রিয়ার দুটি কর্ম থাকবে, দুটি কাজ থাকবে, ঠিক আছে? একটা থাকবে মানে একটা কর্ম থাকবে প্রাণীবাচক বা জীবন্ত কোনো কিছুকে বোঝাবে, আর অন্যটি থাকবে বস্তুবাচক বা জড় জাতীয়, ঠিক আছে? প্রাণীবাচক যেটাকে বোঝাবে সেটা হচ্ছে গৌণকর্ম, আর যেটা জড়বাচককে বোঝাবে বা বস্তুবাচককে বোঝাবে সেটা হচ্ছে মুখ্য কর্ম। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। রামবাবু বিজয়কে ইতিহাস পড়ান, এখানে দাগ দিতে আমি ভুলে গেছি, বিজয়ের তলায় দাগ মানে বিজয়কের তলায় দাগ আর ইতিহাসের তলায় দাগ, তাহলে রামবাবু বিজয়কে ইতিহাস পড়ান। তোমরা যদি প্রশ্ন করো যে রামবাবু কাকে ইতিহাস পড়ান, উত্তর আসবে বিজয়কে। আবার দেখো, রামবাবু বিজয়কে কি পড়ান, উত্তর আসবে ইতিহাস। তাহলে দেখো এই যে এখানে দুটি কর্ম রয়েছে,
এই সকর্ম ক্রিয়ার দুটি কর্ম রয়েছে, বিজয় আর ইতিহাস। তাহলে সকর্ম ক্রিয়ার যখন দুটি কর্ম থাকবে, যেটা প্রাণীবাচক সেটা হচ্ছে গৌণ কর্ম। আগেই বলেছি প্রাণীবাচক কোনটি? বিজয়কে, মানে বিজয় হচ্ছে প্রাণীবাচক, তাই এটি গৌণ কর্ম। আর বস্তুবাচক বা জড়বাচক যেটি থাকবে সেটি মুখ্য কর্ম। তাহলে ইতিহাস হচ্ছে মুখ্য কর্ম। তাহলে দেখো বিশেষ দ্রষ্টব্য বা এটা তোমাদের মনে রাখতে হবে, কাকে দিয়ে যখন আমরা প্রশ্ন করব যে উত্তর পাবো তখন হচ্ছে গৌণ কর্ম হবে। ওই যে প্রথমেই বললাম রামবাবু কাকে ইতিহাস পড়ান, উত্তর আসবে বিজয়কে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করছি, উত্তর আসছে গৌণ কর্ম সেটি। আর কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হবে মুখ্য কর্ম, অর্থাৎ বস্তুবাচক বা জড়বাচক যেটা হবে সেটাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, এটা গৌণ কর্ম। আর গৌণ কর্মটি বিভক্তি যুক্ত হয়ে প্রথমে বসে। দেখো বিজয় কে বিভক্তি যুক্ত হয়ে প্রথমে বসে গেছে। আর মুখ্য কর্ম ইতিহাস, এটা কি হয়েছে? শূন্য বিভক্তি, ইতিহাস অবিভক্তি নেই, মানে শূন্য বিভক্তি। এ হচ্ছে ব্যাপার। পরের শ্রেণী বিভাগ একটু ধ্যান দিয়ে শোনো, আমি আশা করছি একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম। দেখো কোনো ক্রিয়ার ক্ষেত্রে একটি কর্ম ছাড়াও আরেকটি পরিপূরক কর্মের প্রয়োজন হয়। বিভক্তিযুক্ত কর্মটি উদ্দেশ্য কর্ম আর পরিপূরক বিভক্তিহীন কর্মটি বিধেয় কর্ম। দেখো একটা বাক্য থাকবে, সেখানে একটা ক্রিয়া তো থাকবেই, সেই ক্রিয়ার পাশাপাশি আর একটা, মানে কোনো একটা ক্রিয়ার একটা কর্ম তো থাকবেই, সেই কর্ম ছাড়াও আরেকটা পরিপূরক, মানে সম্পূরক, ওটা ছাড়া পরিপূর্ণতা পাবে না, একটা পরিপূরক কর্ম থাকবে। এইবার যেটা বিভক্তিযুক্ত কর্ম থাকবে সেটা হবে উদ্দেশ্য কর্ম, আর যেটা পরিপূরক সেটা হবে বিভক্তিহীন, ওটা হচ্ছে বিধেয় কর্ম। একটা উদাহরণ দেখে নাও, হনুমান রামকে দেবতা মনে করতেন। ঠিক আছে, হনুমান রামকের তলায় দাগ, দেবতার তলায় দাগ, মনে করতেন। তাহলে হনুমান কাকে দেবতা মনে করতেন? উত্তর আসবে রামকে। ঠিক আছে, আর হনুমান রামকে কি মনে করতেন? উত্তর আসবে দেবতা মনে করতেন। তাহলে এক্ষেত্রে দেখে নাও, রামকে হচ্ছে উদ্দেশ্য কর্ম আর দেবতা হচ্ছে বিধেয় কর্ম। তোমাদের মনে রাখতে হবে উদ্দেশ্য কর্ম বিভক্তিযুক্ত হয়ে প্রথমে বসে। তোমরা দেখো উদ্দেশ্য কর্ম হচ্ছে রামকে, এটা প্রথমে বসে গেছে, কে বিভক্তি। আর বিধেয় কর্মটি শূন্য বিভক্তি যুক্ত হয়ে পরে বসে। বিধেয় কর্ম কোনটা? দেবতা। দেবতা বিভক্তি তো হয় না, তাই এটি শূন্য বিভক্তি হয়ে পরে বসেছে। ঠিক আছে, নেক্সট চলে আসি সমধাতুজ কর্ম। সমধাতুজ মানে সম মানে সমান, আর ধাতুজ মানে ধাতু। বাক্যের ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই কর্মকে সমধাতুজ কর্ম বলে। তাহলে একটা বাক্য থাকবে, সেখানে যে ক্রিয়াটি থাকবে সেই ক্রিয়াটি এবং কর্মটি একটাই ধাতু, দুটি একটা ধাতু থেকেই উৎপন্ন হবে, তখন সেই কর্মকে সমধাতুজ কর্ম বলে। যেমন প্রলয় নাচলে যখন আপন ভুলে, নাচের তলায় দাগ আর নাচলের তলায় দাগ। এখানে দেখো নাচ হচ্ছে কর্ম, প্রলয় নাচ, ঠিক আছে, নাচ কর্ম, আর নাচলে হচ্ছে ক্রিয়া। এই দুটি একই ধাতু থেকে উৎপন্ন হচ্ছে, ধাতুটির নাম কি? নাচ ধাতু। নেক্সট আমরা জেনে নেব অসমাপিকা ক্রিয়ার মানে ক্রিয়ারূপ কর্ম। অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম বলতে আমরা কি বুঝবো? অসমাপিকা ক্রিয়া যখন কর্মের মতো আচরণ করে তখন তাকে অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম বলা হয়। তাহলে সমাপিকা ক্রিয়া কাকে বলে, অসমাপিকা ক্রিয়া কাকে বলে, আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করে দিয়েছি। তাহলে অসমাপিকা ক্রিয়া কর্মের মতো আচরণ করবে। একটা উদাহরণ দেখে নিই, শিশুটি এখন বলতে শিখেছে। এই দেখো বলতের তলায় দাগ। আমরা যদি বলতাম শিশুটি এখন বলতে, এই শিখেছেটাকে ছেড়ে দাও, তাহলে শিশুটি এখন বলতে, এই যে বলতেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, কারণ সেন্টেন্সটি বা বাক্যটি পূর্ণ হচ্ছে না। এই শিখেছে এই শব্দটা যোগে কিন্তু এটার বাক্যটি পূর্ণতা লাভ করছে। তাহলে এই যে বলতে,
এটাকে দেখে মনে হচ্ছে এই যে কর্মটা বলতে মানে হচ্ছে এটা একটা ক্রিয়া, আর এটা কিন্তু কর্মের মতো আচরণ করছে, মনে হচ্ছে একটা কাজ করছে। ঠিক আছে, তাই এই একে কি বলা হচ্ছে? অসমাপিকা ক্রিয়ার রূপ কর্ম। তারপরে তুমি কি যেতে পারবে? যেতের তলায় দাগ, তুমি পারবেটাকে ছেড়ে দাও, তুমি কি যেতে, এটা যেতে একটা অসমাপিকা ক্রিয়া, পরে পারবে যুক্ত হয়ে সেন্টেন্সটি পূর্ণ হয়েছে, তাই এটি অসমাপিকা ক্রিয়ারূপ কর্ম। পরেরটি দেখে নাও, বাক্যাংশ কর্ম। বাক্যাংশ মানে বাক্যের অংশ। সমাপিকা ক্রিয়াবিহীন বাক্যাংশ যদি কর্ম হিসাবে ব্যবহৃত হয় তবে তাকে বাক্যাংশ কর্ম বলে। তাহলে একটা বাক্য থাকবে, সেখানে সেই বাক্যের একটা অংশ থাকবে, মানে খণ্ডবাংশ বাক্য থাকবে, সেই বাক্যে কোনো সমাপিকা ক্রিয়া থাকবে না। ঠিক আছে, সেই সমাপিকা ক্রিয়াবিহীন যে বাক্যাংশ সেটা কর্ম হিসাবে মনে হবে বা ব্যবহৃত হবে, তখন তাকে আমরা বাক্যাংশ কর্ম বলবো। দেখো, আমতা আমতা করে কথা, এই পুরোটা অংশের তলায় দাগ। এই আমতা আমতা করে কথা, তারপরে ধরো কিছু নেই, তাহলে এই বাক্যটা কি পূর্ণ হচ্ছে? এই পুরোটা কিন্তু মানে সমাপিকা ক্রিয়াহীন বাক্য, বলা পছন্দ করি না, এই যে একটা খণ্ড বাক্য বা বাক্যাংশ, এটাকে দেখে দেখো মনে হবে কর্মের মতো আচরণ করছে, এটা বাক্যাংশ কর্ম। এবারে জানবো উপবাক্যীয় কর্ম। যখন কোনো বাক্য অন্য কোনো ক্রিয়ার কর্মরূপে ব্যবহৃত হয়, একটা খণ্ডবাংশ বাক্য বা বাক্যাংশ কোনো ক্রিয়ার কর্মরূপে ব্যবহার করা হবে, তখন ওই বাক্যটিকে উপবাক্যীয় কর্ম বলা হবে। উদাহরণটিতে দেখে নাও, যেথা জীব সেথা শিব, এই পুরোটা অংশের তলায় দাগ, মনে রেখো সদা, এটা হচ্ছে উদাহরণ। এখানে যেথা জীব সেথা শিব, এই সম্পূর্ণ অংশটা এই মনে রেখো ক্রিয়ার কর্মরূপে ব্যবহৃত হয়েছে, তাহলে এই দাগানো পুরো অংশটা মনে রেখো এই ক্রিয়ার কর্মরূপে কিন্তু ব্যবহার করা হয়েছে, তাই এটি কি উপবাক্যীয় কর্ম। এবারে জানবো আমরা উহ্য কর্ম। উহ্য মানে অপ্রকাশিত থাকবে। কোনো বাক্যে কর্ম যখন উহ্য থাকে বা অপ্রকাশিত থাকে তখন তাকে উহ্য কর্ম বলে। একটা উদাহরণ দেখে নাও, ঘোড়াটা 10 বছর টানছে, একটা বাক্য। তোমার মনে প্রশ্ন আসতেই পারে, ঘোড়াটা 10 বছর কি টানছে? তাহলে এখানে লক্ষ্য করো যে কর্ম, ঘোড়াটা 10 বছর গাড়ি টানছে, এই গাড়িটা যদি দেওয়া হতো তাহলে কিন্তু বাক্যটা পরিপূর্ণতা লাভ করত। এখানে কিন্তু কর্ম নেই, কর্মটা উহ্য আছে, মানে প্রকাশ পায়নি। তাহলে ঘোড়াটা 10 বছর টানছে, কি টানছে? গাড়ি টানছে, এই গাড়িটা কিন্তু উহ্য আছে, এটাই উহ্য কর্ম। নেক্সট জানবো কর্মের বিপসা। একই কর্ম একাধিকবার ব্যবহৃত হলে, মানে একই কর্ম বারবার ব্যবহৃত হলে তাকে কর্মের বিপসা বলা হবে। উদাহরণ দেখে নাও, জনে জনে ডাকিয়াছি করেছে বিমুখ, জনে জনের তলায় ডাক, কাকে ডেকেছি? জনে জনে, তাহলে এটা হচ্ছে কর্মের বিপসা। কি কি চাও বলো, এই যে কি, এটা হচ্ছে কর্ম, কি কি দুবার ব্যবহার হয়েছে, এটা কর্মের বিপসা। নেক্সট জানবো কর্ম কর্তৃবাচ্যের কর্ম। যেখানে কর্মই কর্তার ভূমিকা নেয় সেই কর্মটি হলো কর্ম কর্তৃবাচ্যের কর্ম। তাহলে একটা বাক্য থাকবে, সেই বাক্যের মধ্যে কর্মটা দেখেই মনে হবে যেন এটা কর্তা। ঠিক আছে, অর্থাৎ কর্মই কর্তার মতো আচরণ করবে, সেটাকে বলা হবে কর্ম কর্তৃবাচ্যের কর্ম। উদাহরণ দেখো, উমাকে সুন্দর দেখাচ্ছিল। প্রশ্ন করো, কাকে সুন্দর দেখাচ্ছিল? উত্তর আসবে উমাকে, এটি কিন্তু কর্মকারকে কে বিভক্তি। ঠিক আছে, কিন্তু উমা একটা নাম বোঝাচ্ছে না, মনে হচ্ছে উমা একটা কর্তা, কিন্তু এটা কর্ম হয়েও দেখো মনে হচ্ছে এটা একটা কর্তা, তাই এটা এই কর্মটি হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্ম। আবার প্রভাতের ফল বিকেল বেলায় বিকায় হেলায়, এই যে প্রভাতের ফল,
এটাকে দেখেও মনে হচ্ছে কর্তার মতো আচরণ করছে এই কর্মটি। এবারে লাস্ট যেটা জানবো, অক্ষুণ্ণ কর্ম। অক্ষুণ্ণ মানে এটা কোনো ক্ষয় হবে না বা শেষ হবে না, একই রকম থাকবে। বাচ্য পরিবর্তন করার পরেও যে কর্ম একই রকম থাকে তাকে অক্ষুণ্ণ কর্ম বলা হয়। নেক্সট আমি যখন বাচ্য পরিবর্তন শেখাবো তখন তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। দেখো, একটা বাচ্য থেকে অন্য বাচ্চে পরিবর্তন করার পরেও কর্মের কোনো পরিবর্তন না হলে সেই কর্মকে অক্ষুণ্ণ কর্ম বলা হয়। দেখো, প্রথমে একটা সেন্টেন্স বা বাক্য তোমাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে কর্তৃবাচ্যে করা হয়েছে। তিনি আমাকে একটি বই দিলেন। তিনি আমাকে একটি কী দিয়েছেন? কী দিলেন? বই। তাহলে এটা কর্তৃবাচ্যে করা হয়েছে। এবার কর্তৃবাচ্য থেকে এটাকে যদি আমরা কর্মবাচ্যে পরিবর্তন করি তাও তবুও দেখবে এই কর্মটার কোনো পরিবর্তন হয়নি, বই কর্মটার কোনো পরিবর্তন হবে না। দেখো, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিণত করেছি। তার দ্বারা আমাকে একটি বই দেওয়া হলো। তাহলে তার দ্বারা আমাকে কি দেওয়া হলো? উত্তর আসবে বই। তাহলে দেখো, বাচ্য পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু কর্মের কোনো পরিবর্তন হয়নি, তাই এটিকে বলা হয় অক্ষুণ্ণ কর্ম। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে কর্মকারক সংক্রান্ত বিস্তারিত খুঁটিনাটি আমি আলোচনা করলাম। অতি সহজেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে। সমস্ত কারক শেষ করার পরে আমি প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হব। এর আগের ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও এবং আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে প্রথম থেকে দেখতে থাকো, না হলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে না।